মানুষ সুন্দর দেখতে হওয়ার চেয়ে সৎ হওয়া কিন্তু অনেকটাই ভালো। কেননা সৌন্দর্য কিন্তু বেশি দিন থাকে না। আর যদি মানুষটা যদি সৎ হয়, সে সৎ গুণটা কিন্তু সারা জীবনেই থেকে যায়। সে যদি মরেও যায়, সে গুণটা কিন্তু সবাই বলে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো। আজও এর একটা নতুন ভিডিওতেই তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। তবে জানো তো, এখন কিন্তু ঘড়ির কাঁটাতে অনেকটাই সকাল। আসলে কি বলতো, ওই যে সকাল সকাল উঠার অভ্যাস, আর চারপাশে প্রচণ্ডই কুয়াশা, আর উঠেই সকালের বাসি কাজগুলো শুরু করে দিয়েছি। তবে জানো তো বন্ধুরা, সকালবেলা একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে আমাদের সংসারে যে এক্সট্রা কাজকর্মগুলো থাকে সেগুলো কিন্তু করতে পারি। আজকে ঘুম থেকে উঠে সকালের বাসি কাজ কমপ্লিট করে চলে এসেছি বাইরে। আর এদিকে ছেলেও উঠে পড়েছে, উঠে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। যেহেতু সকালবেলা প্রচণ্ডই কুয়াশা পড়ে, আর এখন যেহেতু প্রচণ্ড কুয়াশা বলতে এখন প্রচণ্ড কুয়াশা বেড়ে গেছে, সেহেতু সকালবেলা বাইরের কাজগুলো আগে কমপ্লিট করি না। ওই যে ঘরের টুকিটাকি রান্নাঘরের কাজকর্ম সেগুলো সেরে ঘরটরগুলো ঝাড় দিয়ে নিই, তারপরে না বাইরের জায়গাটা ঝাড় দিই। বুঝতে পারো প্রচণ্ড কুয়াশা, আর জায়গাগুলো না ভিজে ভিজে হয়ে থাকে। আর এখন ওই যে ঘাস হয়েছে সে ঘাসগুলো পরিষ্কার করে দিচ্ছিলাম। আর গাছের গোড়ার মধ্যেও একটু একটু ঘাস হয়েছিল, সে ঘাসের গোড়াগুলো পরিষ্কার করে দিচ্ছিলাম। আসলে একটু সকালবেলা ঘুম থেকে উঠলে আমাদের সংসারে এক্সট্রা যে কাজগুলো সেটাও করতে পারি, সাথে কিন্তু মাথাটা ঠান্ডা রেখে কাজকর্মগুলো কিন্তু সুন্দরভাবে গুছিয়ে করতে পারি। সেজন্য সবসময় চেষ্টা করি আর্লি মর্নিংয়ে ঘুম থেকে উঠার। আর এদিকে দেখো কতগুলো ঘাস বেরিয়েছে, তো সব সময় তো দরজাটা বন্ধ হয়ে থাকে। এখন যেহেতু দরজাটা খুলেছি, ছেলেও কিন্তু আমার পেছন পেছন ছোটাছুটি করছিল। আর আমি সবসময় চেষ্টা করি এই যে আমার বাড়ির সামনে জায়গাগুলো একদমই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে। যেহেতু আমার বাড়ির সামনে জায়গা, বুঝতেই পারো, আর এই জায়গাগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে কিন্তু হাঁটতেও কিন্তু বেশ ভালো লাগে। আমি কিন্তু পুরো রাস্তা পর্যন্ত আমার বাড়ির সামনে থেকে ঝাড় দিই। আসলে কি বলো তো, ঝাড় তো প্রত্যেকটির দিনে দিই, তোমাদের সাথে শেয়ার করা হয় না। আর এখন দেখো কুয়াশা এত পরিমাণে পড়েছে, গাছের পাতাগুলোর মধ্যে কি সুন্দর শিশিরের মতো বসে আছে, দেখতেও কিন্তু বেশ ভালো লাগছিল। আর কিছু কিছু গাছের মধ্যে ফুল হয়েছে, আর গাছের গোড়াতে তো মাটি দেওয়া হয়েছে। আর গাছগুলো না ভীষণই সতেজ হয়ে আছে, দেখতেও কিন্তু বেশ ভালো লাগছিল। আর কালকে যে জামা কাপড় কাচা হয়েছিল সেগুলো ভালো করে শুকায়নি, তো সকালবেলা না ওই যে রোদ উঠেনি, এখনও দেরি আছে রোদ উঠতে, তাও কিন্তু ওই সকাল সকাল বাইরে একটু ছড়িয়ে দিই। কি বলো তো, ওই যে ভেজা জামা কাপড় ঘরের মধ্যে রাখতে না একদমই ভালো লাগে না। কতক্ষণে যে বাইরে রোদে দেবো সেটাই শুধু আমি ভাবি। এদিকে আমার ভাই বলছে এই কুয়াশার মধ্যে কেন দেওয়া হচ্ছিল, আর কি বলছিল, যা আমি বলছি দিয়ে দিই। আসলে কি বলো তো, এরকম জাম করে বারান্দার মধ্যে রাখতে না একদমই ভালো লাগে না। ভাবলাম চলো, রোদ তো উঠবে, আর আধা ঘন্টার মধ্যেই রোদ উঠে যাবে, সে কারণে সমস্ত কিছু বাইরে দিয়ে দিয়েছি। আর আজকের দুদিন রোদের একদমই তেজ নাই, কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়ছে। আর এদিকে আমি ফ্রেশ হয়ে চলে এসেছি ঘরে। ভাবলাম চলো এই যে বিছানাপত্রগুলো গুছিয়ে নিই, তারপরে যাব রান্নাঘরে। সকালে দেখি আজকে কি টিফিন বানাবো। তোমাদের দাদাভাই তো আর একটু পরে অফিসে বেরিয়ে যাবে, আমি রান্না করব আজকে, সিম্পলি রান্নাবান্না করে দেব, সেহেতু আমার রান্না করতে বেশিক্ষণ সময়ও লাগবে না। আর এদিকে দেখো বিছানাটাও টান টান করে গুছিয়ে নিচ্ছি, যেহেতু ওরা উঠে পড়েছে সে কারণে ভাবলাম চলো গুছিয়ে নিই। আসলে শীতকালের বেলা না সকাল থেকে শুরু করে কাজকর্ম কখন যে টাইমটা চলে যায়, সত্যি কথা বলতে একদমই বুঝতে পারি না। তাও তো কাজকর্ম করতে হবে বলো তো, প্রত্যেকদিন একই রকম কাজকর্ম, আসলে কি বলো তো অনেক সময় ভালো লাগে না। তাও অনেক সময় বলি যে কাজকর্মের মধ্যে আছি দেখে ভালো লাগে, না হলে কাজকর্ম যদি না করতাম, সারাক্ষণ বসে বসে থাকতাম, তাহলে কিন্তু নিজের কাছেও ভালো লাগতো না। আসলে কাজকর্ম করলে মানসিকতা যেমন ভালো থাকে, শরীরের জন্য কিন্তু অনেকটা পরিমাণে ভালো। আর এদিকে সমস্ত জিনিসগুলো ভালো করে গুছিয়ে নিয়েছি। আর সকালবেলা ঘুম থেকে ওঠার পর যদি বিছানাপত্র যদি পরিপাটি করে গোছানো থাকে, তাহলে দেখবে মন থেকেও ভীষণ পরিমাণে ভালো লাগে। তো এখন সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, আর এই ঘরটা সকালবেলা ঝাড় দিয়েছি। আর এখন চলে যাব রান্নাঘরে। আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি। বুঝতে পারো সকালবেলা তো আমাকে রান্নাবান্না করতে হয়। আর এখন কিন্তু ওই 7:45 মতো ভাজে, একদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর কালকে মাছ আছে,
হচ্ছে মাছটা রান্না করব। একদমই সিম্পল রান্নাবান্না করব, সেহেতু ওই কাটাকুটির তেমন ঝামেলা নেই। তো এদিকে চা বসিয়ে দিয়েছি, আর শীতকালে না একটু চা না খেলে ভালো লাগে না, তো আদা চা করেছি। আর আদাটা সবসময় আমি লাস্টে দিই, বেশি আগে দিয়ে দিলে মানে কেমন একটা তিতু লাগে না কীরকম লাগে। আর আমি সবসময় লিকারটা একদমই কম দিই। আর সাথে আজকে একটু বাদাম দিয়ে মুড়ি ভেজে নিয়েছি। বিশ্বাস করো, মুড়ি ভাজা খেতে আমার ভীষণই ভালো লাগে। সবসময় যেভাবে মুড়ি ভাজাটা করি সেরকমভাবেই করেছি, আজকে শুধু একটু বাদাম দিয়েছি। আর এদিকে দেখো ডালটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে, আমি কিন্তু ডালটা নামিয়েও নিয়েছি। আর আমার ভাতটা কিন্তু মোটামুটিভাবে হয়ে যাচ্ছিল। ওই যে চাটা নামিয়ে এদিকে ডালটা বসিয়ে দিয়েছিলাম। আর প্রেশার কুকারে ডাল করলে না বেশিক্ষণ সময়ও লাগে না। আর এদিকে 4 পিস মাছ ছিল, সাথে ভাবলাম চলো 2টো ডিমও দিয়ে দিই, কারণ তোমার দাদাভাই না মাছ খেতে পারে না, প্রচণ্ড পরিমাণে কাটা মাছগুলোর মধ্যে। আমাদের কিন্তু খেতে বেশ ভালো লাগে, আমি আর আমার ভাই খাই, তো তোমার দাদাভাই খায় না দেখে ওর জন্য ডিম দিয়ে দিয়েছি। ভাবলাম চলো আলাদা করে আর রান্না করব না, একসাথেই করে নিই, যেহেতু আমরা ঘরের মধ্যেই খাবো, তেমন কেউ খাওয়া দাওয়া করবে না, সেহেতু একসাথেই করে নিই। আসলে কি বলো তো, মাঝে মধ্যে এরকমভাবে আমি অনেক কিছুই রান্নাবান্না করে নিই, সত্যি কথা বলতে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এদিকে দেখো আমি কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি, সাথে না 2টো আলু দিয়েছি। আর ভালো করে কষিয়ে জলটা দিয়ে চলে এসেছি ধনেপাতা উঠাতে। এই যে অল্প অল্প করে ধনেপাতা লাগিয়েছি সামনে পেছনে, সামনেরগুলো না অনেকটা খাওয়া হয়ে গেছে, তো পেছনে এসেছি ঘরের পেছন থেকে উঠাতে। আসলে কি বলতো, আমার বাড়িতে তো বেশি জায়গা নেই, যেটুকু জায়গা আছে একটু একটু করে আমি কিন্তু অনেক কিছু লাগিয়েছি, পালং শাক, ধনেপাতা, এটা সেটা, ভেন্ডি, এগুলোর থেকে কিন্তু আমার মোটামুটিভাবে অনেক কিছুই হয়ে যায় মাঝে মধ্যে। তো দেখো আরও কিন্তু পালং শাক লাগিয়েছি, সেগুলো এখনও ছোট ছোট হয়ে উঠছিল। আসলে কি বলতো, বাড়িতে বেশি জায়গা নেই, একসাথে ফেলতে পারিনি, অল্প অল্প করে মানে ছড়িয়ে ছিটিয়ে এরকমভাবে লাগিয়েছি। আর এদিকে দেখো তরকারিটা অনেকটা পরিমাণে হয়ে গেছে, তো ধনেপাতা দিয়ে এখন একটু পরে নামিয়ে নেব। আর তোমাদের দাদাভাইকে তাড়াতাড়ি করে রান্নাবান্না করে ও চলে গেছে, আমি কিন্তু বাসনপত্র সমস্তটা বাইরে রেখে দিয়েছি। ভাবলাম চলো ঘর টরগুলো গুছিয়ে রান্নাঘরে কাজটা করব। আর বাসনগুলো বাইরে রেখে দিয়েছি, ভাবলাম এই যে সমস্ত কিছু ভিজিয়ে দিয়েছিলাম সেগুলো কেচে বাইরে রোদে দিয়ে রোদের একদমই তেজ নেই জানো তো, তাও কিন্তু প্রত্যেক দিন আমাকে কাঁচা ধোয়াগুলো করতে হয়, বুঝতেই পারো। আর আমার না ওই যে প্রত্যেক দিনের কাপড় চোপড় প্রত্যেক দিন কিন্তু ধুয়ে দেওয়ার চেষ্টা করি, জড়ো করে রাখলে না আমারই পরিশ্রম হয়। আর এদিকে ছেলে বাড়ি থেকে বেরিয়ে আর কোথায় চলে এসেছে দেখতে পাচ্ছ, এরকম করে কাজকর্ম যে ওকে নিয়ে কিভাবে করি বুঝতেই পারো না। আমাদের বাড়ির থেকে কোথায় চলে এসেছে, এখানে চলে এসে পাঁচিল বেয়ে একটা বেড়ালকে দেখেছে, ওটাকে তাড়াচ্ছিল, আমি তো বুঝতেই পারিনি। তাড়াতাড়ি করে বাড়িতে নিয়ে এসে গেটটা লক করে দিয়েছি, যেহেতু সকালবেলা তোমাদের দাদাভাইও বেরিয়ে যায় আর আমার ভাইও বেরিয়ে যায়। আর সেহেতু আমার ভাই একটু সকাল সকালই বেরিয়ে গেছে, ও এখন রুম দেখবে তারপরে অফিসে যাবে, সেহেতু ও একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছিলো সকাল সকালে খাওয়া দাওয়াটা করে। আর এদিকে দেখো রান্নাঘরটা পরিষ্কার করব, ভাবলাম চলো। আমার রান্নাঘরটা তো তেমন ভালো রান্নাঘর না, একদমই ভাঙাচোরা একটা টিনের রান্নাঘর, আর সেটা কিন্তু আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে রাখার চেষ্টা করি। আমার কাছে কোনো দামি ফার্নিচার নেই, আগে মনে করতাম ঘর সাজাতে গেলে দামি ফার্নিচার লাগে, ভালো কিছু লাগে। আসলে কি বলতো, যত্ন করে আমরা যদি ভালোবেসে ঘরটাকে আমাদের মনের মতন করে সাজিয়ে গুছিয়ে রাখি, এমনিতেও কিন্তু ঘরটা ভালো লাগে। আমার কাছে লাক্সারি কোনো ফার্নিচার নেই, দামি কোনো জিনিস নেই, তাও কিন্তু আমার রান্নাঘরটাকে একদমই যেটুকু জিনিসপত্র আছে ওইগুলো দিয়ে কিন্তু সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। আর পেছনের কাভারটা তো আমি ধুয়ে দিয়েছি, তো এখন প্রত্যেকটা এই যে টিনগুলো ভালো করে পরিষ্কার করে দিয়েছি। আসলে কি বলো তো, প্রচণ্ড ধুলো জমে, তোমরা তো দেখো আমি মাঝে মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। ছোট্ট রান্নাঘর হলে কি হবে, রান্নাঘরটা যেহেতু তেল ছিটে পড়ে, সেহেতু না প্রচুর পরিমাণে অগোছালো নোংরা হয়ে যায়। 2 দিন পর পর আমি কিন্তু পরিষ্কার করি, যাতে কোনো রকম আমার কষ্ট না হয়।
সেহেতু দেখো সমস্ত কিছু ভালো করে ক্লিন করে নিয়েছি আর র্যাকগুলো রেখে দিয়েছি। আর সমস্ত কোটোগুলো এখন ভালো করে মুছে নিচ্ছিলাম। তো ভাবলাম চলো, আসলে যেহেতু আমার বাইরে এগুলো ধোয়া টোয়ার মানে প্রচুর প্রবলেম হয়, তোমরা তো জানো বাইরে এমনিতে বাসন টাসন ধুতো আমার ভীষণই অসুবিধা হয়। তো সেজন্য আমি সবসময় চেষ্টা করি আমার ঘরগুলোকে একদিন অন্তর অন্তর, রান্নাঘরটাকে একদিন অন্তর অন্তর, কোটোগুলোকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে। তাতে কি বলতো, পরিশ্রমটা কিন্তু অনেকটাই কম হয়। আর যে কোটোগুলো খালি হয়ে গেছে সেগুলোর মধ্যে সমস্ত জিনিসগুলো আমি এক এক করে ঢুকিয়ে রেখে দিয়েছি। আসলে কোটোগুলো যখন খালি হয়ে যায় দেখতে কিন্তু একদমই ভালো লাগে না। ভর্তি ভর্তি কোটোগুলো সত্যি কথা বলতে দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আমার কাছে টুকিটাকি রান্না করে একটু একটু জিনিসপত্র আছে, বাসনপত্র, যেহেতু আমার রাখার মতো জায়গা নেই সেহেতু আমি কিন্তু বেশি কিছু আমার রান্নাঘরে রাখি না। আসলে রান্নাঘরে রাখি না বলতে এই যে রান্নাঘরটা তেমন কিছু রাখার ব্যবস্থাও নেই, সেজন্য আমি রাখি না। আসলে আমার রান্নাঘরের জন্য আমি কোনো কিছু কেনাকাটা করছিলাম না, যেহেতু আমার রান্নাঘর এটা ভাঙা হবে, সামনে আরও ঘর হবে, সেহেতু ওই যে এরকমভাবে কোনো রকম চালিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম। যেহেতু কোনো একটা ফার্নিচার কিনলে এটা পরে রাখতে পারবো না, সেহেতু ওই যে যেটুকু আছে ওইটুকু দিয়ে কিন্তু আমার রান্নাঘরটাকে আমি সবসময় সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। আসলে কি বলতো, মন থেকে ভালোবেসে যদি আমরা যেভাবে সাজিয়ে গুছিয়ে রাখি না কেন, ছোট ছোট জিনিস দিয়েও কিন্তু আমাদের ঘরগুলোকে কিন্তু একদমই গুছিয়ে রাখা যায়। আর ঘর সাজানোর জন্য ভালো দামি কোনো ফার্নিচারের দরকার হয় না। অনেক সময় কি বলতো, বাইরে দোকানে ফাটা না ছোট ছোট অনেক জিনিস পাওয়া যায় যেগুলো দিয়ে ঘর সাজালে না ভীষণই সুন্দর লাগে। তো দেখো আমি এদিকে পেছনে যে কাপড়টা সেটা কিন্তু ধুয়ে দিয়েছিলাম, সেটা শুকিয়েও গেছে, সেটা আবার কিন্তু লাগিয়ে দিয়েছি। কি বলতো, পেছনে যদি কাপড়টা না দিই এই যে খালি টিনগুলো দেখতে একদমই বাজে লাগে। সেহেতু ওই যে আগে তো কাগজ লাগিয়েছিলাম, সে কাগজগুলো না রোদে টেনে তারপরে শুকিয়ে যায়, তারপরে এগুলো ছিঁড়ে যায়। সেহেতু ভাবলাম চলো এরকমভাবে বিছানা চাদরটা পেছনে দিয়েছি, দেখতে বেশ ভালো লাগে। আর এখন আমার সমস্ত জিনিসগুলো জায়গাতে রেখে দিয়েছি। আর যেভাবে যে সমস্ত কিছু রাখি ছোট ছোট জিনিসগুলো এভাবে কিন্তু একটা ঝুড়ির মধ্যে রেখে দিই। আর কি বলতো, আমার তো রান্নাঘরে তেমন কিছু নেই, যেটুকু আছে এটুকু দিয়েই কিন্তু আমার রান্নাঘরটাকে এভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে আমার ভীষণই ভালো লাগে। আর এদিকে রান্নাঘরের কাজটা কমপ্লিট করে চলে এসেছি, এই ঘরগুলোকে কিন্তু আবারও একবার গুছিয়ে নিয়েছি। আর গুছিয়ে কিন্তু ঘরগুলো এখন ঝাড় দিয়ে দিচ্ছিলাম। ভাবলাম চলো, রান্নাঘর তো ঝাড় দিয়েছি কিন্তু সমস্ত কিছু বারান্দার মধ্যে জড়ো করে রেখেছি। আর ছেলে এখানে খেলা করছিল, প্রচণ্ড দুষ্টুমি করছিল, ওর সাথে একটা পাশের বাড়ি থেকে মেয়েও এসেছে, ওর সাথে খেলা করছিল, কিছুতেই ওকে বাড়ি যেতে দিচ্ছিল না, ভীষণ কান্নাকাটি করছিল ও বাড়িতে যাওয়ার জন্য। কিন্তু ওই চলে গেলে আমার ছেলে কান্নাকাটি করে। তো ভাবলাম চলো, আসলে ঘরটা এখন মুছবো, তার আগে কিন্তু ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিয়েছিলাম। আমি কিন্তু সবসময় কিন্তু ঘর মোছার আগে ঘরটাকে একবার ভালো করে ঝাড় দিয়ে নিই। তাতে কি বলতো, ওই যে যখন ঘরটা মুছি তখন কিন্তু বেশি একটা ধুলো ময়লা কিছুই হয় না, ঘরটা কিন্তু তাড়াতাড়ি মোছা হয়ে যায়। আর এখন ছেলে কিন্তু ভীষণ কান্নাকাটি করছিল, ওই যে মেয়েটা চলে গেছে সে কারণে। তো কেউ আসলে না আমাদের বাড়িতে যদি চলে যায় ও ভীষণই কান্নাকাটি করে, ও না মানুষ দেখলে পাগল হয়ে যায়, যেহেতু একা একা থাকে সে কারণে। আর ও না কাউকে চিনোক আর না চিনোক, ও মানুষ দেখলে ওর সাথে চলে যাওয়ার চেষ্টা করে, এরকম করে। তবে যাই হোক, এদিকে দেখো আমার অনেকটা কাজ কিন্তু এগিয়ে গেছে। এই যে ঘর বারান্দা সমস্তটা ভালো করে এই যে ঝাড় দিয়ে দিয়েছি, এখন শুধু ঘরটা মুছবো, তারপরে চান করব। আবার ছেলের জন্য স্কুল থেকে খাবারও নিয়ে আসতে হবে, ভীষণ তাড়াহুড়ো করে কাজগুলো করছিলাম। আসলে ছোট রান্নাঘর হলেও কি হবে, এই যে কাজগুলো করতে করতে বেশ খানিকটা দেরি হয়ে গেছে। আসলে এই যে তোমাদের তো সব কিছু শেয়ার করতে পারিনি, যেটুকু পেরেছি আমি শেয়ার করার চেষ্টা করেছি। আর এদিকে কিন্তু আমি চান করে চলে এসেছি, আর ঠাকুর পুজোটাও দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমার ঠাকুর পুজো হয়ে গেছে। তো এখন গেছিলাম স্কুল থেকে ছেলের জন্য খাবারটা নিয়ে এসেছি প্রথমে। আর গা হাত পা না ভীষণ পরিমাণে টান টান করছিল, যেহেতু ওই যে আজকে দিয়েছে খিচুড়ি স্কুল থেকে, সেহেতু একটার আগে যেতে হবে, সেহেতু তাড়াতাড়ি করে খাবারটা নিয়ে চলে এসেছি। আর এখন এসে মাথাটা আঁচড়াচ্ছিলাম। আর আমি তো তেমন একটা সাজগোজ কিছুই করি না, একটু মাথাটা আঁচড়াই আর মুখের মধ্যে একটু ময়শ্চারাইজার লাগানোর চেষ্টা করি। আর এই
এটা কিন্তু আমি সবসময় করি। আর শীতকালে যদি একটু শরীরের যত্ন না নিই তাহলে কিন্তু দেখবে শরীরের দিকে একদমই তাকানো যায় না। আর এখন ছেলেকে খাওয়াবো, ভাবলাম চলো আগে একটু তেল সিঁদুরটা দিয়ে দিই। আর শীতকালে না ওই যে সাথে সাথে যদি গায়ের মধ্যে কিছু না দিই না, ভীষণ হাত পাগুলো কীরকম একটা হয়ে যায়। আর এখন ছেলের জন্য খাবারটা নিয়ে নিচ্ছিলাম, ওই যে স্কুল থেকে যেটা নিয়ে এসেছিলাম সেটাই খাওয়াবো। আর এখন ওকে খাইয়ে দাইয়ে আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে। ওই যে জামা কাপড়গুলো কেচেছিলাম আর কিছু কালকে ছিল সেগুলো আজকে শুকিয়েছে, সেগুলো এখন গুছিয়ে জায়গাতে রেখে দেব। আর আমি কিন্তু ওই যে আমার ভাইয়ের জন্য অপেক্ষা করছি, ও আসবে আরও আস্তে আস্তে 4টে-5টা বেজে যাবে। তো এখন আমার কাজ আছে, সে কাজগুলো করব। আসলে সারাদিনে আমাদের কাজকর্ম থাকে, তোমাদের যেটুকু শেয়ার করি ওইটুকু যে আমাদের কাজ তা না, অনেক কাজ আছে। আর এদিকে দেখো ছেলেও উঠে পড়েছে, তো ছেলের জন্য একটু বেদানা নিয়ে নিয়েছি। আমার ছেলে ফল খেতে ভীষণই পছন্দ করে, তো সবসময় ওর পছন্দ জিনিসগুলো ওকে দেওয়ার চেষ্টা করি। তো ভাবলাম চলো এদিকে ছেলের জন্য একটু বেদানা দিয়ে দিই। আর এদিকে কিন্তু আমার ভাই চলে এসেছে, তো আমরা ভাবলাম চলো একটু মুড়ি চানাচুর মাখা খাই। ওকে একটু কফি করে দিয়েছি আর এখন মুড়িটা খাবো। তবে চলো বন্ধুরা, আজকের ব্লগটা যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলো না। নেক্সট ব্লগে দেখা হবে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সবাইকে টাটা, বাই বাই।